আমাদের দেশের তো আসলে এই সমস্ত আলোচনায় কিন্তু আমাদের রাজনীতিবিদদের কোনো কাজ করে না। সবচেয়ে বড় কথা কি, আপনারা আপনাদের রাজনীতিবিদদেরকে প্রথমে কনভিন্স করেন যে তারা, আমি একটা কথা গতকালকে একটা শোতে বলেছি যে আমরা সবসময় একটা কথা বলি যে দেশপ্রেম, অমুক দেশপ্রেমিক তমুক দেশপ্রেমিক। আমি যদি কাউকে প্রশ্ন করি যে আপনি দেশপ্রেমিক, এটা আমি কিভাবে বুঝবো, একটা মানুষ কিভাবে বুঝবে যে একজন মানুষ দেশপ্রেমিক? আমি এটাকে মনে করি, এটা 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 একটা, এটা ইটস এ ফিলিং। এই ফিলিংটা, ইট হ্যাজ টু বি, তার একটা মনের ভিতরে এই ফিলিংসটা থাকতে হবে, তার ভিতরে একটা বিশ্বাস রাখতে হবে যে আমি দেশটাকে ভালোবাসি। কিভাবে আমি সেটাকে প্রকাশ করব? এক, আমি দেশের বিরুদ্ধে এমন কোনো কিছু নীতি গ্রহণ করব না যাতে দেশের স্বার্থের বিরুদ্ধে যায়, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কিছু আমি করব না, সেই রাজনীতিবিদ হোক আর যেই হোক না কেন। তিন নম্বর হচ্ছে দেশের আই মিন ভৌগোলিক সীমানার কোনো উপরে যেন কোনো বিপদ না আসে, সেই জন্য আমি ব্যবস্থা করবো, এবং নিজের দেশকে রক্ষা করার জন্য আমার যা করতে হবে আমি তাই করবো। আমি কে খুশি হলো কে বেজার হলো এটা আমার বিষয় না। এই ধরনের রাজনীতিবিদ যদি আপনি না পান, আপনারা এই অর্থনৈতিক সমস্যা নিয়ে কোনো লাভ নাই। বিকজ আমাদের রাজনীতিবিদরা তো ভাই সাধারণ মানুষের জন্য তো কাজ করে না, তারা তো কাজ করে নিজের ফায়দার জন্য। এই জিনিসটা আমরা যারা লাখো লাখো কোটি কোটি ভোটার, এগুলি আমরা বুঝেও আমরা তাদেরকেই নির্বাচন করি যারা নাকি এই ধরনের বিশ্বাসে বিশ্বাসী, যে তারা ক্ষমতায় গিয়ে শুধু নিজের ভালোটা বোঝে, সাধারণ মানুষের ভালো বোঝে না। আমি একটা ছোট্ট একটা খালি ইঙ্গিত দিয়ে বলি। কয়েকদিন আগে আপনারা দেখছেন যে দুর্নীতি দমন কমিশনের ওই যে বিল আগের ছিল, সেখানে ছিল যে সরকার, দুর্নীতি দমন কমিশন যে কোনো একটা সাধারণ মানুষের দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে মামলা করতে পারবে, কিন্তু একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে পারবে না, তার অনুমতি লাগবে। আমার প্রশ্নটা হচ্ছে, দুর্নীতি কি শুধু সাধারণ মানুষ একা একা করতে পারে? তাকে তো অবশ্যই একটা সরকারি কর্মকর্তার সহায়তা লাগে, ঠিক কিনা ভাই? যদি তাই হয়ে থাকে, আমি যদি ওই মানুষটার জন্য বা সাধারণ মানুষের জন্য যদি মামলা করতে পারি, তাহলে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কেন মামলা করতে পারবো না? কেন তার অনুমতি লাগবে? এই যে বৈষম্য, এই বৈষম্যর কারণেই আমাদের দুর্নীতি কোনোদিন, এই জন্য যারা নাকি দুর্নীতির সহায়ক তারা কিন্তু সবসময় এটা পার পেয়ে যায়। সুতরাং এই অর্থনীতির আলোচনা, স্বাস্থ্যের আলোচনা, এটা যদি আমরা এখানে করি, আমি জানি না, এটা অবশ্যই করতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু এটা যার কানে যাওয়ার কথা সেটা যায় কিনা। আমরা এখানে যে আলোচনাগুলো করি, এটা সাধারণ মানুষকে যে পুরো জিনিসটার ব্যাখ্যা তুলে ধরি আমরা, আমরা বিভিন্ন রকম, সবাই প্রত্যেকেরই একটা ব্যক্তিগত গবেষণা আছে, সেটার উপর ভিত্তি করে। এখন ইরান যুদ্ধের ব্যাপারে কতটুকু কি ইরান পারবে কি পারবে না, এটা কিন্তু, এটা খুবই একটা ভেগ প্রশ্ন। এটা দিয়ে আসলে এটার কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। এই জয় পরাজয়ের কিন্তু সংজ্ঞা কিন্তু ডিফারেন্ট। ইরানের সংজ্ঞা হলো যে তারা তাদের অধিকার কতটুকু ফিরে পেল, এটাই কিন্তু তাদের জয়ের সংজ্ঞা। আর আর ইসরায়েলের বা আমেরিকার সংজ্ঞা হলো যে আমি কতটুকু ইরানকে ছোট করতে পারলাম বা ক্ষমতাহীন করতে পারলাম, এবং সেখান থেকে ইরানের যে সমস্ত তাদের যে সম্পদ, সেটা আমি কিভাবে ওখান থেকে বের করে নিয়ে সারা বিশ্বের বেঁচে কিনা খেয়ে ফেলতে পারি, এটাই হলো তাদের উদ্দেশ্য। এবং এটা নিয়ন্ত্রণ করব কার বিরুদ্ধে? আমার যারা শত্রু। কে আমার শত্রু? কে আমেরিকার শত্রুকে? আমেরিকার শত্রু হলো চায়না, আমেরিকার বাণিজ্যিক শত্রু চায়না, আমেরিকার টেকনোলজির শত্রু চায়না, আমেরিকার অস্ত্রের শত্রু রাশিয়া। সুতরাং তাদেরকে যেন আমি এই বেনিফিটটা, তারা যেন এই জ্বালানি এমন একটা বিষয় যে দুনিয়ার সবকিছুর জন্য আপনার জ্বালানি প্রয়োজন। তো যে দেশে, যার কারণে দেখেন চায়না এমন একটা স্মার্ট দেশ, তারা যেখানে যেখানে গেছে সেখানে সেই সরকারের সাথে একটা 40 থেকে তাদের তাদের চুক্তি হয় প্রায় 25 থেকে 40 45 বছর, এত বছরের চুক্তি। অস্ট্রেলিয়ার সাথে তারা প্রত্যেকটা মাইনিং রিসোর্স যেটা আছে, যেটা কয়লা হোক, তেল হোক, গ্যাস যেটাই থাকুক না কেন, অল দ্য ম্যাটেরিয়ালস, এগুলো কিন্তু সব তারা কিন্তু প্রায় 40 বছরের চুক্তি করে রাখছে। সারা পৃথিবীর কিন্তু রিসোর্স এখন চায়নার হাতে। সুতরাং আপনি চায়নাকে যদি আপনি এই জ্বালানি দিয়ে কষ্ট দিতে পারেন, তাহলে কিন্তু ওই সম্পদগুলো কোনো কাজে লাগবে না। এটাই কিন্তু মূল উদ্দেশ্য, যে তেলের নিয়ন্ত্রণটা আমেরিকা তার হাতে নিতে চায়, এবং এটা নিতে পারলে সারা পৃথিবীকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। এবং এই যুদ্ধের উদ্দেশ্য কিন্তু একটাই, আর কিছুই না। এবং এখানে টোটাল ব্যবসা, আর এখানে একটা হলো যে মানে মানে রাষ্ট্র হিসেবে ক্ষমতায় কন্ট্রোল নেওয়া, আর 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত ফায়দা। ট্রাম্পের এখানে একটা নতুন অ্যাডিশন হলো ব্যক্তিগত ফায়দা। এইটাই হলো এই যুদ্ধকে আরো ত্বরান্বিত করেছে। এইটা একটা
এই যুদ্ধটা কারো মানে হিসাবে ছিল না। এখানে একটা যুদ্ধ হবে, ইরানের উপরে যে একটা সামরিক হামলা হবে, এটা কিন্তু সারা বিশ্বের রাজনীতিবিদরা এটা কখনোই তারা মেনে নেয় নাই। তারা বছরের পর বছর এটার উপরে রিসার্চ করেছে, করার পরে কিন্তু তাদের কনক্লুশন একটাই, যে এইভাবে হামলা করে ইরানকে আমরা পরাজিত করতে পারবো না, তাদের অস্ত্র ভান্ডার আমরা নিতে পারবো না। কারণ ইরান সারা পৃথিবীর ঘাত সইতে সইতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, তারা এখন নিজেরা দাঁড়িয়ে থাকার সক্ষমতা রাখে, এবং সেটা কিন্তু তারা গত 48 দিনে দেখাইছে আমেরিকাকে। সুতরাং আমেরিকাও জানে তারা তাদের একটা কালমিনেশন পয়েন্টে পৌঁছে গেছে, এরপরে কিন্তু তারা আর এক্সার্ট করতে পারছে না। এই ব্রেকটা কিন্তু তাদের সেই এক্সার্ট করার যে একটা ব্রেক দরকার, সেই ব্রেকটা তারা নিচ্ছে। এখন এই ব্রেকটার পরে আসলে তারা যাবে কিনা সেটা কিন্তু নির্ভর করছে আবার সারা বিশ্বের চাপের উপরে এবং আমেরিকার আভ্যন্তরীণ রাজনৈতিক চাপের উপরে। সারা বিশ্বের পরিস্থিতি এমন, সারা বিশ্ব আর এই যুদ্ধ আর একদিনের জন্য তারা মেনে নিতে পারছে না, কারণ এভরিবডি এফেক্টেড। এবং এই যে বিশ্বকে এরকম একটা বিপদের মুখে ফেলার জন্য প্রত্যেকে আমেরিকাকে দায়ী করছে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনকে দায়ী করছে। এমনকি আমরা দেখেছি যে আমেরিকার জনগণ কিন্তু আমেরিকার রাজনীতিবিদরা কিন্তু তাদের প্রেসিডেন্টকে সবসময় সাপোর্ট করে বা তাদের পাশে দাঁড়ায়। এইবারে কিন্তু দেখা গেল ইভেন দি আমেরিকান পলিটিশিয়ানস, মানে ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক যে যারা নাকি সমর্থক, তারা পর্যন্ত ট্রাম্পের পেছন থেকে সরে এসেছে। তো এটাই হলো এই ট্রাম্পের নির্বুদ্ধিতার ফল, এবং এটা হলো আমাদের সবার ভোগান্তি। সুতরাং আমাদের দেশের যে অর্থনীতি, স্বাস্থ্য, আমাদের কৃষি, এগুলি সবই কিন্তু একটা চরম মানে বিপদের মুখে পড়তে যাচ্ছে, নট ফর আওয়ার পলিসি মেকার। এটা তো আছেই, এটা তো একটা আলাদা ইস্যু, কিন্তু প্রাইমারিলি এটা ট্রাম্পের নির্বুদ্ধিতার কারণে।